ক্লাস 9-এর চ্যাপ্টার 9 থেকে 16-তে যে সূত্রগুলো আছে এখন আমরা দেখে নেব। অলরেডি আমরা আগে চ্যাপ্টার 1 to 8-এর সূত্রগুলো ফার্স্ট সামেটিভের সময় দেখে নিয়েছি। তো এবার দেখে নেব চ্যাপ্টার 9 to 16-এর সূত্রগুলো। প্রথমে চ্যাপ্টার 9, সেটাতে আছে, দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। দেখেই বুঝতে পারছো চ্যাপ্টারে উপপাদ্য রয়েছে, উপপাদ্য 20। সেখানে রয়েছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমরা কি করব, ছবিটা একটু এঁকে রাখবো খাতায় এবং স্টেপসগুলো, যারা যে আমার উপপাদ্যগুলো দেখেছো, আমরা দেখেছি স্টেপ করে করে পড়লে অনেকটা ইজি হয়। সেই কারণে এই স্টেপগুলো খাতায় যদি উঠিয়ে রাখো তাহলে দেখবে প্রমাণটা করতে খুব সুবিধে হবে। তো প্রথম স্টেপে আমরা কি করেছি, এই যে ADE ত্রিভুজটা আছে এবং BDF ত্রিভুজটা আছে, এই দুটো ত্রিভুজকে সর্বসম করেছি। ঠিক আছে, তারপর করেছি এই BCEF, এই একটা চতুর্ভুজকে আমরা সামান্তরিক দেখিয়েছি। কিভাবে সামান্তরিক দেখিয়েছি না, বিপরীত জোড়া বাহুগুলো সমান সমান্তরাল দেখিয়েছি। মানে এই BF সমান ইসি এবং BF সমান্তরাল ইসি দেখিয়ে আমাদের সামান্তরিকটা প্রমাণ করতে হয়েছে। তারপরে প্রুফ, পরের স্টেপে প্রুফ দেখবে খুব ইজিলি হয়ে যাবে যদি স্টেপসগুলো মনে রাখো। নেক্সট আছে উপপাদ্য 21। ওখানে দেখবে এখানে ছিল তৃতীয় বাহুর দুটো বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ বলা ছিল। এখানে কিন্তু দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক নয়, একটা বাহুর মধ্যবিন্দু আর একটা মধ্যবিন্দু প্রমাণ করতে হবে। কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এখানে একটি বাহুর মধ্যবিন্দু বলা আছে, এটা খেয়াল রাখবে। একটি বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলে এইভাবে স্টেপসগুলো দেখো। স্টেপ 1-এ রয়েছে ত্রিভুজ ADE এবং ত্রিভুজ BDF সর্বসম হবে। এটা আগের উপপাদ্যতে যেরকম করবে, যেভাবে প্রমাণ করবে, এই উপপাদ্যের ক্ষেত্রেও একই। ঠিক আছে, স্টেপ 2-তে ছিল BCEF সামান্তরিক প্রমাণ করা। এখানে সামান্তরিক প্রমাণটা একটু আলাদা। দেখো এটার ক্ষেত্রে বিপরীত জোড়া বাহুগুলো দুজোড়া বাহু সমান্তরাল দেখিয়েছি, মানে BCর সাথে একবার EF সমান্তরাল দেখানো হয়েছে এবং একবার BF এর সাথে ইসি সমান্তরাল দেখানো হয়েছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো যে দুটো সামান্তরিক যখন প্রমাণ করছো, এটার ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল, এখানে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে, তবে সামান্তরিক হচ্ছে। তারপরে প্রুফটা মোটামুটি একই রকমের। নেক্সট চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার লাভ ও ক্ষতি। এখানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তবে আমরা জানি লাভ হয়, এবং লাভটা কত হয় না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্যের থেকে তাহলে কি হয়, ক্ষতি হয়। ক্ষতিটা কত হয়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তখন তো ক্রয় মূল্য বেশি, তাই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে শতকরা লাভ, শতকরা লাভ এই সূত্রটা দেখবে বিভিন্ন ক্ষেত্রে শতকরা বের করতে কাজে লাগে। তো তোমরা এটা একটু ভালোভাবে মনে রেখো, এবং তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দেবে তখনও দেখবে এই সূত্রটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, শতকরা লাভের ক্ষেত্রে বলো, শতকরা ধরো কোনো একটা জিনিসের পার্সেন্টেজ বাড়ছে বা কমছে, সেটার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কতটা বাড়ছে শতকরা সেটা। শতকরা লাভ বলছে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। একই রকম শতকরা ক্ষতি তাহলে কী হবে, মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের ওপর কিছু বলা ছিল না, যদি আমাদের বলা না থাকে সেক্ষেত্রে ক্রয় মূল্যটার ওপরেই শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করলাম। কিন্তু এই প্রশ্নে আমরা দেখো বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, অনেক সময় নির্ণয় করতে বলে যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ নির্ণয় করো, তখন আমরা এইভাবে বের করব, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ সমান হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। এখানেও বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান হচ্ছে মোট ক্ষতি ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, নেক্সট ছাড়টা দেখো,
কোনো একটা জিনিসের দাম যেটা লেখা থাকে সেটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে তবে আমরা ছাড় পাবো। এবার ছাড়ের হার দেখো, আগেরটাতে ছিল কি শতকরা ক্ষতি বা শতকরা লাভ। এটা যদি ক্ষতির হার বলতো, শতকরা কথাটা না থাকতো, তাহলে এখানে পার্সেন্টেজ লিখতে হতো। শতকরা কথাটা আছে বলেই আমরা পার্সেন্টেজ কথাটা দিইনি। এটার ক্ষেত্রে কিন্তু দেখো ছাড়ের হার বলেছে, শতকরা ছাড় বলেনি। শতকরা ছাড় বললে আমরা এই পার্সেন্টেজটা দিতাম না। একই জিনিস, ছাড়ের হার সমান মোট ছাড় ডিভাইডেড বাই ক্রয় ধার্য মূল্য ইন্টু 100%। তারপরে বলেছে যদি কোনো জিনিসের দামের উপর পরপর A% এবং B% ছাড় দেওয়া হয় তবে সমতুল্য ছাড় কত হবে? A+B তো থাকছে, মাইনাস AB/100 এত %। এবার এটা আমরা সূত্রটা না ব্যবহার করেও আমরা যখন অঙ্ক করি স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে করি, তো শর্ট প্রশ্ন আসলে এই সূত্রটা কাজে লাগবে। যদি পরপর দুবার এরকম ছাড় দেওয়া থাকে A% B%, তাহলে সমতুল্য ছাড় হবে A+B মাইনাস AB/100%। এবার যে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে খুব বেশি করে, লাভ বা ক্ষতি এই দুটোই হয় ক্রয় মূল্যের ওপরে, আর ছাড়টা হয় ধার্য মূল্যের ওপর। যদি তোমার প্রশ্নে বলা থাকে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হয়েছে এটা, সেক্ষেত্রে বিক্রয় মূল্যের ওপর। কিন্তু যদি বলা না থাকে তাহলে লাভ বা ক্ষতি সেটা হয় ক্রয় মূল্যের ওপর, আর ছাড় হয় সবসময় ধার্য মূল্যের ওপর। নেক্সট চ্যাপ্টার দেখো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে প্রথমেই তোমাদের যেটা জানতে হবে প্রসার। সেটা কীরকম না, যে ডেটাগুলো বা কাঁচা তথ্যগুলো দেওয়া থাকে তার সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা আমরা বিয়োগ করে দিলে তার প্রসারটা পেয়ে যাব। এবার তোমরা দেখবে অনেক সময় এইভাবে শ্রেণীসীমা দেওয়া থাকে 60 to 69, 70 to 79। সেক্ষেত্রে দেখো 69 মানে প্রথম একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমা, তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমার সাথে সমান নয়। এই দুটোকে সমান করে প্রকাশ করাটাই, দেখো সমান হয়েছে, সমান করে প্রকাশ করাটাই হচ্ছে শ্রেণীর সীমানা। এখানে সূত্র তো আছে, সূত্রটা ছাড়াও আমরা যেভাবে এখানে করে থাকি সেগুলো হচ্ছে এরকম। 60 এবং 69 দুটো সংখ্যা আছে, ঊর্ধ্ব সীমানা আর নিম্ন সীমানা। নিম্ন সীমানা থেকে 0.5 মাইনাস করে দেব, আর ঊর্ধ্ব সীমানা থেকে 0.5 প্লাস করে দেব। এখানে 0.5 মাইনাস করলে 59.5, এখানে 0.5 প্লাস করলে 69.5। এইভাবে প্রত্যেকটা শ্রেণীতেই করে যাব, তাহলেই দেখবে মিলে যাবে। ঠিক আছে, নেক্সট আছে কোনো শ্রেণীর মধ্যমান বা অনেক সময় মধ্যবিন্দুও বলা হয়। মধ্যবিন্দু কিভাবে পাবো না, একই রকম ঊর্ধ্ব শ্রেণীর সীমা প্লাস নিম্ন শ্রেণীর সীমা ডিভাইডেড বাই 2, এবং শ্রেণীর সীমার পরিবর্তে যদি শ্রেণীর সীমানা থাকে সেটাও একই মানই দেবে। এই দুটোর ক্ষেত্রে তোমরা করে দেখতে পারো, সেক্ষেত্রে একই রকম মান হবে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা প্লাস নিম্ন শ্রেণীর সীমানা ডিভাইডেড বাই 2। শ্রেণীর দৈর্ঘ্য বলতে কি বুঝি না, ঊর্ধ্ব শ্রেণীর সীমানা থেকে আমরা যদি নিম্ন শ্রেণীর সীমানা বিয়োগ করে দিই তাহলে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য পাবো। এখানে অবশ্যই খেয়াল রেখো শ্রেণীর সীমানা, এখানেও আছে শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা না হলে যদি ধরো এরকম থাকে 1 to 4 আর 5 to 9 এইভাবে আছে ধরো, হ্যাঁ। তো দেখো, দেখে বুঝতে পারছো যে যদি আমরা বিয়োগ করি তাহলে 4 - 1, এখানে শ্রেণীর সীমা দেওয়া আছে 4 - 1 3, এটা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য নয়, কারণ আমাদের সূত্রটা বলেছে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা। এই ভুলটা করো না। তোমাদের একটা শর্ট প্রশ্ন দেখবে আছে MCQ টাইপ প্রশ্ন, সেখানেও আমি করিয়েছি কিভাবে শ্রেণী সীমানা নির্ণয় করতে হবে। প্রথমে আগে শ্রেণী সীমানাতে ট্রান্সফার করবে এইভাবে, নেক্সট ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করবে। অথবা মধ্যবিন্দুগুলো একটা শ্রেণীর মধ্যবিন্দু ঠিক পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু থেকে বিয়োগ করলেও আমরা এই শ্রেণী দৈর্ঘ্যটা পেয়ে যাব। নেক্সট আছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, আপেক্ষিক পরিসংখ্যা এটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা।
নেক্সট আছে দেখো পরিসংখ্যার শতকরা হার। তাহলে পরিসংখ্যার শতকরা হার মানে আপেক্ষিক পরিসংখ্যাটা তো থাকছেই, সেটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা ইন্টু 100। দেখো পরিসংখ্যার হার বললে শতকরা কথাটা যদি না থাকতো তখন আমরা পার্সেন্টেজ দিতাম, খেয়াল রেখো। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুতির নিয়ম প্রথমে করে নেব। এগুলো তোমাদের যখন অঙ্ক করিয়েছি আমি স্টেপ বাই স্টেপ কতগুলো স্টেপ দিয়ে দিয়েছিলাম এবং সেই স্টেপ থেকে অঙ্কগুলো করিয়েছি। সেই স্টেপগুলোই আরও একবার লিখে নিয়েছি এখানে যাতে আমার মনে থাকে। স্টেপ 1-এ কীরকম, কাঁচা তথ্যগুলিকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো। আমরা সাধারণত ঊর্ধ্বক্রমেই সাজাই। স্টেপ 2-তে শ্রেণী অন্তর নির্বাচন। স্টেপ 3 ট্যালিমার্ক ব্যবহার করে শ্রেণী পরিসংখ্যা নির্ণয়। স্টেপ 4-এ আছে প্রতিটি শ্রেণী অন্তরের সাপেক্ষে শ্রেণী পরিসংখ্যাগুলি বসিয়ে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত। এখানে অবশ্যই খেয়াল রেখো শ্রেণী পরিসংখ্যাগুলোর সমষ্টি সর্বদাই মোট পরিসংখ্যার সাথে সমান হবে। এটা যদি না হয় তাহলে বুঝবে শ্রেণী পরিসংখ্যা নির্ণয় করতে তোমার কোথাও না কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আয়তলেখ। আয়তলেখের এই যে এগুলো যে স্টেটমেন্টগুলো লিখেছি এগুলো আমাদের শর্ট প্রশ্নে কাজে লাগে এবং তোমাদের স্টেপসগুলো আমি অঙ্ক করার সময় দেখিয়ে দিয়েছিলাম, সেই স্টেপসগুলো আর লিখিনি এখানে। যদি কারোর দেখতে লাগে তাহলে দেখবে আয়তলেখের যখন অঙ্ক করেছো তখন স্টেপসগুলো লেখা আছে। এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমানা বসানো হয়। আয়তলেখ যখন নির্ণয় করা হয় ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর পরিসংখ্যা বসানো হয়। প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রপোর্শন টু ওই শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে, প্রপোর্শন টু ওই শ্রেণীর পরিসংখ্যা মানে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতি থাকবে প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরে বলেছে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হবে ওই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কি শর্ট প্রশ্ন আসতে পারে, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান বসানো হয় আর ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর পরিসংখ্যা বসানো হয়। নেক্সট চ্যাপ্টার আছে 12-তে আছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ওখানে দেখো উপপাদ্য 23 রয়েছে। 23-তে ছিল যে সকল সামান্তরিক একই ভূমি। এখানে দেখো যে সকল সামান্তরিকের একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এখানে তোমরা যে স্টেপসটা করবে সেটা হচ্ছে এরকমভাবে ছবিটা এঁকে মনে রাখবে যে এই এবি ত্রিভুজকে সিডিইএফ ত্রিভুজের সাথে সর্বসম দেখাতে হবে। সে শর্তানুসারে সর্বসম হয়ে গেলে তারপর প্রমাণটাতে আর কিছু নেই, ক্ষেত্রফলটা পুরোটা থেকে একবার এই ক্ষেত্রফলটা বাদ দেবে, পুরোটা থেকে আর একবার এই ক্ষেত্রফলটা বাদ দেবে। যেহেতু এই দুটো ক্ষেত্রফল সমান তাহলে ওই দুটো সমান হবে, সুতরাং সামান্তরিকগুলো সমান হয়ে যাবে। নেক্সট উপপাদ্য 24-এ আছে ত্রিভুজ ও কোনো সামান্তরিক। এখানে দেখো ত্রিভুজ ও কোনো সামান্তরিক, আগেরটাতে কি ছিল খেয়াল রাখতে হবে, এটা সামান্তরিক, যতগুলো খুশি আমরা দুটো নিয়ে দেখাবো। ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, সামান্তরিকের অর্ধেক হবে। এখানে ছবিটা দেখো এবিসি একটা ত্রিভুজ আর এবিডি আর একটা সামান্তরিক। ঠিক আছে, এবার এই প্রমাণটা করতে গেলে প্রথমে আরেকটা যেটা চতুর্ভুজ আছে দেখো ABCF, এই চতুর্ভুজটাকে আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে। তারপর দেখাতে হবে এই ABCF এর যে যা ক্ষেত্রফল ABD এর ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রফল সমান দেখালে দেখো এর কর্ণ বরাবর ABCF এর কর্ণ বরাবর আমরা কর্ণটা টেনেছি। কর্ণ টানলে কী হয়, দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়, দুটো সর্বসম ত্রিভুজে আবার ক্ষেত্রফল সমান হয়। সুতরাং ABC ত্রিভুজটা এই ABCF সামান্তরিকের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হয়ে যাবে। আবার যেহেতু দুটোর ক্ষেত্রফল সমান সুতরাং এটা এই ত্রিভুজ এই সামান্তরিকটারও অর্ধেক হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রমাণটা করে নেব। ঠিক আছে, উপপাদ্য এবার 25-এ দেখো ওখানে বলেছে একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এখানে স্টেপস কিছুই নেই, একেবারে সরাসরি প্রমাণে যাবে, প্রমাণ গিয়ে করে নেবে। এই ABPQ একটা সামান্তরিক এঁকে নিয়েছে, সামান্তরিকের সাথে অর্ধেক হবে এর ক্ষেত্রফল, অর্ধেক হবে এর ক্ষেত্রফল। দেন যেহেতু দুটোই সামান্তরিকের অর্ধেক সুতরাং এই দুটো সমান হয়ে যাবে। খুবই সহজ প্রমাণ এটা, শুধু একটা স্টেপ প্রমাণটা করলেই হয়ে যাবে।
উপপাদ্য 26-এ আছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এখানে একটু খেয়াল রাখবে, এখানে ক্ষেত্রফলগুলো সমান বলেই দেওয়া আছে। তাহলে কি প্রমাণ করতে হবে? দেখো, ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর অবস্থিত এবং একই ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা, এইটা প্রমাণ, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। মানে এই যে এসিটা আমি করেছি, এসিটাকে বিডির সাথে সমান্তরাল দেখাতে হবে। তো এবিসি একটা ত্রিভুজ আর এসিডি আরেকটা ত্রিভুজ, এদের লম্বগুলো টেনে নেওয়া হয়েছে। স্টেপস 1-এ কী করব? এই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সমান বলে দিয়েছে, আমার লক্ষ্য হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে এই উচ্চতাগুলো মানে বিপি আর কিউডিকে সমান দেখাবো। তারপর বিপি কিউডি এই যে চতুর্ভুজটা, এটাকে সামান্তরিক দেখাবো নেক্সট স্টেপে, থার্ড স্টেপে প্রুফ। ঠিক আছে, উপপাদ্য চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট আছে সম্পাদ্যের দুটো চ্যাপ্টার। দেখো, চ্যাপ্টার 13 এবং চ্যাপ্টার 14। এখানে তোমরা চাইলে স্টেপসগুলো লিখে রাখতে পারো। আমি স্টেপসগুলো তোমাদের যখন করিয়েছি চ্যাপ্টারটা, তখন স্টেপসগুলো শুরুতেই বলে দিয়েছি এবং স্টেপসগুলো ধরে ধরেই করিয়েছিলাম। সেই স্টেপসগুলো এখানে লিখে রাখতে পারো, আর যদি মনে হয় যে মনে আছে, সুতরাং এটা ছেড়ে দিতেও পারো। এবার চ্যাপ্টার 15-এ অনেকগুলো সূত্র আছে, এগুলো একটু কেয়ারফুলি করো, কারণ এই চ্যাপ্টারটা সূত্রের উপর বেশ করে পুরোটা। দেখো, বলেছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখানে প্রথম যে 15 পয়েন্ট কষে দেখি 15.1 রয়েছে, তাতে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র রিলেটেড অঙ্ক রয়েছে। সুতরাং আয়তক্ষেত্রের সূত্রগুলো দেখে নাও। আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। একই রকমভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা 4 ইন্টু বাহু, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বাহু গুণিত বাহু, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে কোষে দেখি 15.2, ওখানে দেখবে সাধারণত ত্রিভুজের অঙ্ক রয়েছে। ত্রিভুজের অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্রগুলো দেখে নাও। প্রথমে আছে সমবাহু ত্রিভুজ, সেখানে পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজ মানে কি? মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। ঠিক আছে, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, পরিসীমা হচ্ছে 2 ইন্টু সমান বাহু ইন্টু ভূমি। আমরা এখানে ধরে নিয়েছি ভূমিটা আলাদা এবং এই দুটো হচ্ছে সমান বাহু, সেই হিসেবে আমরা করেছি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2 ইন্টু সমান বাহু প্লাস হচ্ছে ভূমি। ক্ষেত্রফল হচ্ছে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু √, সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। ওকে, আর এই যে পোর্শনটা, এটাই হচ্ছে উচ্চতা, কারণ ক্ষেত্রফল মানেই আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতাটা এটা সমান বাহু স্কোয়ার মানে ভূমির অর্ধেকের স্কোয়ার তার √। ওকে, নেক্সট আসছে বিষমবাহু ত্রিভুজ। এই সূত্রটা আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে থাকি, কিন্তু এটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, তাই এ একক, বি একক এবং সি একক ধরে নেওয়া হয়েছে। তাহলে পরিসীমা কত হবে? তিনটে বাহুর যোগফল, এই যোগফলটা। অর্ধ পরিসীমা মানে কি হবে না? পরিসীমা /2, মানে পরিসীমাকে অর্ধেক করে দিলেই তো অর্ধ পরিসীমা। ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্র কি হয়? √S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C বর্গ একক। যেটা বলছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেও প্রযোজ্য, যদি বাহুগুলো তোমার তিনটে দেওয়া থাকে। নেক্সট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা সবাই জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করেই সবসময় আমরা নির্ণয় করছি। আরেকটা জিনিস খেয়াল রাখবে, সমকোণী ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করো, দেখো এই সূত্রটা দিয়ে হয়ে যাবে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে এটা, উচ্চতা মানে হচ্ছে এটা। তোমাদের বইতে দেখবে আলাদা করে আরেকটা সূত্র রয়েছে, কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। একই জিনিস, এটাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার কনসেপ্টেও করতে পারো, বা হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফলের কনসেপ্ট অনুযায়ীও করতে পারো। নেক্সট 15.3 এর অঙ্কগুলো করতে হলে যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা। এখানে অবশ্যই খেয়াল রেখো, ত্রিভুজের ক্ষেত্রফলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু ভূমি ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটা কীরকম দেখতে? এই বাহুটার সাথে আরেকটা বাহু সমান্তরাল হয়, আর এই দুটো বাহু তির্যক বাহু, যেমন খুশি। যদি সমান হয়ে যায় তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যদি সমান না হয় তাতেও ট্রাপিজিয়াম, বাট সমদ্বিবাহুটা হচ্ছে না।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেটা সূত্র কি হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহু দুটো আছে এদের যোগফল ইন্টু এই সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী দূরত্ব, মানে এটা হচ্ছে উচ্চতাটা। ঠিক আছে। রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু রম্বস কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। ঠিক আছে। রম্বসের ক্ষেত্রে দেখো, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই দুটো কর্ণের গুণফল, তাদের হাফ করে দিলেই তাদের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবার চ্যাপ্টার 16-এ এসো। 16-এ আছে বৃত্তের পরিধি। সেখানে বৃত্তের পরিধির সূত্র 2πr একক, আরটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের। তাহলে বৃত্তের অর্ধ পরিধি কী হবে? পরিধির অর্ধেক, পরিধি ছিল 2πr, তার অর্ধেক করলাম πr একক। এখানে দেখো বৃত্তের অর্ধ পরিধি আর অর্ধবৃত্তের পরিধি দুটো কিন্তু আলাদা, পরিধি বা পরিসীমা একই ব্যাপার। অর্ধপরিধি মানে পরিধির অর্ধেক, আর অর্ধবৃত্তের পরিসীমা বা অর্ধবৃত্তের পরিধি মানে অর্ধবৃত্ত বলতে বোঝায় এই ব্যাসটা সঙ্গে এই বক্ররেখাটা জুড়ে যেই পরিসীমা মানে যেটা তৈরি করছে, যে বৃত্তাকার ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অর্ধবৃত্ত। পরিসীমা বললে কি বুঝবো না, এই অর্ধবক্ররেখাটা মানেই হচ্ছে বৃত্তের অর্ধপরিধি, মানে হচ্ছে πr, আর তার সঙ্গে দেখো এইটা রয়েছে ব্যাসটা, সেটা হচ্ছে 2r একক। আরেকটা এবি বৃত্তচাপের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব দেখো। এবি বৃত্তচাপ বলতে এরকম টাইপের যে আর ব্যাসার্ধ যুক্ত কোনো বৃত্তে যদি এবি বৃত্তচাপ থাকে যেটা কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এই বৃত্তচাপটার মানে এবি বৃত্তচাপটার দৈর্ঘ্য হবে এবি সমান থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এখানে দেখো এককটা বাদ হয়ে যাবে, তোমরা থিটা বাই 360ও লিখতে পারো, ইন্টু 2πr একক। মানে পুরো পরিধিটার যেতে হলে আমাকে কতটা কোণ যেতে হবে? এই পুরো কোণটা 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি যেতে হলে আমাকে দূরত্ব যেতে হচ্ছে 2πr, এত পরিধি যেতে হচ্ছে বা এত চাপটা যেতে হচ্ছে। আর 1 ডিগ্রি যেতে হলে কত হবে? 2πr বাই 360। আর যদি থিটা ডিগ্রি যেতে হয় তাহলে কি করতে হবে? 2πr বাই 360 ইন্টু থিটা। এটাই দেখো ভালোভাবে লেখা আছে, থিটা বাই 360 ইন্টু 2πr একক। ডিগ্রিটা তোমরা দিতেও পারো আবার নাও পারো। দেখো এরপরে বলেছে সমকেন্দ্রীয় দুটি বৃত্তের পরিধির পার্থক্য। এটার ক্ষেত্রে কি সমকেন্দ্রীয় বৃত্ত মানে কি কেন্দ্রটা একই আর ব্যাসার্ধগুলো আলাদা। দেখো এটার ক্ষেত্রে যে ভেতরের দিকের ব্যাসার্ধ রয়েছে সেটা হচ্ছে আর একক, আর বাইরের দিকের যে ব্যাসার্ধ রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর একক। একটা ক্যাপিটাল আর একক ধরেছি কারণ এটা বড় ব্যাসার্ধ, আর এটা স্মল আর ধরেছি কারণ এটা ছোট ব্যাসার্ধ। তাহলে তাদের পরিধির পার্থক্য, বড়টার পরিধি কত হতো? 2π ক্যাপিটাল আর একক, ছোটোটার পরিধি হতো 2πr একক। তাহলে এটার বিয়োগ ফলটাই হচ্ছে পরিধির পার্থক্য। সেখান থেকে 2π কমন নিয়ে নিলে হচ্ছে 2π ইন্টু r মাইনাস স্মল আর একক। দেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ব্যাসার্ধ কোনটা? দেখো সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। এবার এই বিন্দু থেকে যদি আমি বিপরীত বাহুর ওপর বিশ্ববাহুর ওপর লম্ব টানি, সবসময় এটা মধ্যবিন্দুতে এসেই টাচ করে, মানে বিশ্ববাহুর মধ্যবিন্দুতে। এইটা হচ্ছে একটা এই এডিটা হচ্ছে আমাদের উচ্চতা বা মধ্যমা একই। এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং মধ্যমা একই হচ্ছে। আর এই যে জিটা কি না, এই এডিকে 2:1 অনুপাতে ভাগ করে, এডিকে 2:1 অনুপাতে ভাগ করে এমন একটা বিন্দু, যে বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সমস্তটাই এই জি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই এটা। তাহলে অন্তর্ব্যাসার্ধ যখন বলবো, অন্তর্ব্যাসার্ধ এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে ডিজি। সেটা কীরকম না, পুরো উচ্চতাটার 1/3 তাহলে 2:1 অনুপাতে যেহেতু ভাগ করেছে, তাহলে পুরো উচ্চতা এডি এর 1/3। এবার এডিটা আমরা জানি যদি বাহুর দৈর্ঘ্য এ একক হয় তাহলে উচ্চতা হয় √3/2 ইন্টু বাহু। তাহলে এইভাবে আমরা অন্তর্ব্যাসার্ধ পাচ্ছি। পরিব্যাসার্ধ কত? এই জিটা হচ্ছে পরিব্যাসার্ধ, মানে এই বাইরের দিকে যে বৃত্তটা হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে এই জি। কেন্দ্র তো সবার ক্ষেত্রেই জি বললাম, অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র একই।
তাহলে জিএ বা এজি এটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধটা কত হবে? এই পুরো উচ্চতাটার দুয়ের 3 ভাগ, তাহলে 2/3 ইন্টু এডি। এডির মান আমরা জানি, সেই হিসেবে মান বসিয়ে নিলে হচ্ছে √3a/3 একক। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 9 থেকে 16 আমাদের যে সামেটিভ আছে সেই সামেটিভের সূত্রগুলো। তো পরের তোমাদের থার্ড সামেটিভের সূত্রগুলো আরেকটা সূত্রের খাতায় দেখিয়ে দেবো তোমাদের।